নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে সপ্তাহের শেষ দিনে, এবং এমন দিন যেদিন আজ সংসদে পেশ হয়েছে 2025-26 বাজেট। যেন দুপা এগিয়ে এসে কভারের ওপর দিয়ে তুলে খেললেন ব্যাটার, বিরাট ছক্কা। সংসদে বিজেপির সাংসদ সংখ্যা 250-র নিচে নেমে এলেও সীতারামনজির এমন পারফরমেন্স দেখে এমনভাবে হই হই শুরু করলেন তারা, আমার মনে হলো আমি 2023-এ ফিরে গেছি। এতদিন 5 লাখ পেরোলেই গুনতে হয়েছে আয়করের কড়ি, সেখানে 12 লাখ। কিছুক্ষণ বিরোধী সাংসদরাও বুঝতে পারছিলেন না কি প্রতিক্রিয়া হওয়া উচিত। দিনের শেষে এটাই স্ট্রোক অফ দ্য ডে। বাজেটের অন্য প্রস্তাবগুলো এর কাছে ম্লান হয়ে গিয়েছে, তবে এ নিয়ে গুচ্ছের আলোচনাও হয়েছে আজ সকাল থেকে। শেষ বেলায় এই 1 ঘন্টার পরিসরে আমাদের নজর অবশ্য বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোর দিকে। একই সঙ্গে আমরা খোঁজার চেষ্টা করব বাজেটের মধ্যে কতটা রয়ে গেল রাজনৈতিক বাধ্যবাধকতার ছোঁয়া। যাকে দেখতে নারী তার চলন বেঁকা। বিরোধীরা বাজেটকে যথারীতি অন্তঃসার শূন্য বলেছে। পাশাপাশি প্রশ্ন ওঠানো হয়েছে সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই বিহারকে ভরিয়ে দেওয়া হয়েছে এবার। বিমা সেক্টরে 100% বিদেশি বিনিয়োগের পেছনেও রয়েছে কোনো গেরুয়া শিবিরের রাজনৈতিক অভিসন্ধি। আর সব থেকে বড় কথা, বাজেটে প্রায় কিছুই জোটেনি বাংলার ভাগ্যে। ওয়েস্ট বেঙ্গল শব্দটা কি নির্মলা সীতারামন একবারও উচ্চারণ করেছেন? আমার তো মনে পড়ছে না। আসুন আলাপ করে নেওয়া যাক আজ সন্ধ্যায় আমাদের সঙ্গে কারা থাকছেন। আমরা বিজেপির প্রতিনিধির জন্য এখন অপেক্ষা করছি। একজন বিশিষ্ট অধ্যাপক, অর্থনীতিবিদ বিজেপির তরফ থেকে আজ আমাদের এই টেবিলে থাকবেন। আর ইতিমধ্যেই এসে গিয়েছেন, আমি ডান দিক থেকে শুরু করি, কংগ্রেসের সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবর্ষী ভট্টাচার্য রয়েছেন। দেবর্ষী অবশ্য কোনো রাজনৈতিক পরিচয় নয়, একেবারে নিখাদ অর্থনীতির পর্যালোচক হিসেবেই এসছেন। এবং তারপরে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো একজন বিশিষ্ট অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। আজ নির্মলা সীতারামন যে শাড়ি পরেছিলেন তা বিহারে তৈরি, বিহারের মধুবনী শাড়ি, অফ হোয়াইটের ওপরে সোনালী কাজ। যিনি এই শাড়ির স্রষ্টা, যার হাতে এই শাড়ি রূপ পেয়েছে, তিনি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, অবশ্যই বিহারের বাসিন্দা। অর্থাৎ নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার আগে তিনি নিজে সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছিল বিহারের জন্য আজ খুব ভালো খবর। ইনফ্যাক্ট আমরা এতটা ভালো যে অনেকেই আশা করিনি। আমি দেখলাম সেখানে মনীষ তিওয়ারির কটাক্ষ, আমি কেন্দ্রীয় বাজেট শুনছি না বিহারের বাজেট শুনছি আমি বুঝতে পারছিলাম না। আসুন আপনাদের একটা রিপোর্ট দেখাই এই বিতর্ক নিয়ে যে বিহারকে ভরিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেট। কেন্দ্রে এখন মিলিজুলি সরকার, মোদী সরকারের সমর্থনে নীতিশের বিহার। চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট, তাই কেন্দ্রীয় বাজেটেও তার প্রতিফলন স্পষ্ট। কিন্তু একযোগে বিরোধীরা বলছেন প্রতিফলন নয়, বরং বাজেট ফর বিহার। 1 ঘন্টা 16 মিনিটের বাজেট ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ভোটমুখী বিহারের নাম। সেভাবে আর কোনো রাজ্যের নাম শোনা যায়নি। বিহারের জন্য এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন বিহারের মানুষের জন্য মাখনা বোর্ড তৈরি করা হবে। পাটনায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্ষমতা বৃদ্ধি। আরও 6,500 ছাত্রের থাকার জন্য 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। বিহারে 3টি নতুন বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণে বরাদ্দ ও গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি। মিথিলাঞ্চলে পশ্চিম কোশি খাল প্রকল্পে 50,000 হেক্টরেরও বেশি জমি। Support for food processing. In line with our commitment towards Purvodaya, we will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. मुझे ये समझ नहीं आ रहा कि ये भारत सरकार का बजट है कि बिहार सरकार का बजट है। आपने बिहार के अलावा किसी और प्रदेश का नाम सुना? और ये बड़ी दुर्भाग्यपूर्ण बात है कि जिन बैसाखियों पे सरकार चल रही है, उन बैसाखियों को स्थिर रखने के लिए उन्होंने बाकी मुल्क की जो विकास है उसको बिल्कुल दांव पे लगा दिया। কেন্দ্রের আরেক জোট শরিক রাজ্য অন্ধ্রপ্রদেশ কেন ব্রাত্য কেন্দ্রীয় বাজেটে? এক্স হ্যান্ডেল পোস্টে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। উত্তর মধ্য মুম্বাইয়ের কংগ্রেস সাংসদ বর্ষা একনাথ গায়কোয়াড়ের অভিযোগ যে মুম্বাই দুহাত ভরে ভোট দিল বিজেপিকে, তাদের কি দিল কেন্দ্রীয় বাজেট? हर चीज में बिहार पटना का ही उल्लेख था, महाराष्ट्र का तो एक भी बार नाम नहीं लिया गया, मुंबई का एक भी बार नाम नहीं लिया गया। जबकि महाराष्ट्र में पिछले इलेक्शन में सबसे ज्यादा सीटें अगर किसी को मिली है तो भारतीय जनता पार्टी को मिली है।
मुंबई और महाराष्ट्र की जनता ने उनको वोट दिया, लेकिन आज उनकी पूरी, मुझे लगता है, निराशाजनक बजट उनको मिला है। বিরোধীদের সমালোচনার আবহে কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন এনডিএ শরিক আরএলজেপি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। एनडीए का सहयोगी होने के नाते मैं हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी का, माननीय वित्त मंत्री जी का विशेष तौर पर धन्यवाद करूंगा कि जिस विकसित देश को बनाने की सोच के साथ हम लोग आगे बढ़ने का हम लोग प्रयास कर रहे हैं, उसको मजबूती देने वाला ये बजट है। 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে বিহারের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ এবং বন্যা মোকাবিলার জন্য 59,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার বাজেটের আগে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সীতারামনের কাছে একটি 32 পাতার স্মারকলিপি জমা দেন। তাতে কি দাবি রেখেছিল বিহার? উত্তর বিহারে বন্যা নিয়ন্ত্রণে 13,000 কোটি, দ্বারভাঙ্গা বিমানবন্দরের উন্নয়ন, রাজগীর ও ভাগলপুরে নতুন বিমানবন্দর, রক্সৌল বিমানবন্দরের জন্য 13,000 কোটি টাকা, 10 নতুন কেন্দ্রীয় বিদ্যালয়, হাই স্পিড ট্রেন করিডোর, মডিউলার পারমাণবিক চুল্লি স্থাপন। बिहार तो मेरी कमजोरी है, बिहार मेरी मजबूती है और बिहार मेरी शक्ति है, मेरी ताकत है। तो आपने बिहार के बारे में कहा, या कोई बातें हुई हैं जो बहुत लुभावना लगी, जो अच्छी लगी, बढ़िया लगा, वो अच्छा लगा मुझे कि सो जाहिर एक साथ साथ ये भी महसूस होता है कि चुनाव की घड़ी है। বিহার ছাড়াও আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, অসম ও গুজরাটকে আলাদাভাবে সাহায্য করার কথা উল্লেখ করা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, ভারতীয় জনতা পার্টির তরফে আজ আমাদের টেবিলে যিনি এসেছেন ডক্টর সুতনু সামন্ত। সুতনুবাবু, আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আজ সন্ধে আলোচনা মোটামুটিভাবে আমরা রাজনৈতিক আলোয় দেখতে চাই বাজেটকে। যে কোনো বাজেট, যে কোনো সরকার ফেস করার সময় একেবারেই রাজনীতিকে অস্বীকার করতে পারেন না এবং রাজনীতির প্রতিফলন অবশ্যই বাজেটে থাকে। কিন্তু এবারে কি একটু বেশি কি বলবো, খোলাখুলি, একটু বেশি সরাসরি, একটু কদর্যভাবে স্পষ্ট বিষয়টা, বিশেষ করে বিহারের প্রেক্ষিতে? দেখুন, ভারতবর্ষে যদি আপনি নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন, দেখবেন প্রত্যেক বছর কোনো না কোনো ভোট থাকে। তো স্বাভাবিকভাবে আপনি হয়তো বলতে পারেন ইনকাম ট্যাক্স ছাড়টা বোধহয় দিল্লির ভোটকে লক্ষ্য রেখে করা হয়েছে, কিংবা বিহারের কথা বেশি উল্লেখ করা হয়েছে। দেখুন, বিহারের কথা উল্লেখ করা হয়েছে, বাকি রাজ্যের কথা উল্লেখ করা হয়নি। এই দৃষ্টিভঙ্গিতে বাজেটকে না দেখে আপনি যদি সার্বিকভাবে বাজেটকে দেখেন, এই বাজেটের অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। না, কিন্তু আমি দেখুন, আজ সারাদিন ধরে নানা দৃষ্টিভঙ্গিতে আমরা বাজেটকে দেখেছি। আমি আজকে সন্ধ্যের এই আলোচনায় বাজেটের টেকনিক্যাল বিশ্লেষণের মধ্যে যেতেই চাই না। আমি সম্পূর্ণ রাজনৈতিক চোখ দিয়ে দেখছি এবং রাজনৈতিক চোখ দিয়ে দেখলে সবার আগে কটকট করছে বিহার। দেখুন, আপনি যদি বাজেটকে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেন, আপনার অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু আমি এই রাজনৈতিকভাবে কোনো বাজেটকে বিচার করাটা কতটা সঠিক হবে সেই ব্যাপারে আমার তাহলে কিন্তু অন্য ব্যাখ্যা তো থাকবে কেন বিহার। দেখুন, কিছু হয়তো কম্পালশন থাকতেই পারে সরকারের, সেই জন্য বিহারের কিছু কিছু বিষয় থাকতে পারে। যে একটা কম্পালশন থেকে এটা করা হয়েছে, তাহলে এ নিয়ে আর অতিরিক্ত আলোচনার কোনো মানেই হয় না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, একটা রাজনৈতিক দল, তাকে ভোটে লড়তে হয়, বিভিন্ন শরিককে খুশি রাখতে হয়, অনেক ধরনের ইকুয়েশন থাকে। ফলে সেই দৃষ্টিভঙ্গিতে যদি বিহারে একটা দুটো বাজেট বেশি দিয়েই থাকে, আমি এর মধ্যে কোনো অন্যায় দেখতে পাই না, কারণ বিহার আমাদেরই দেশেরই একটা রাজ্য। যদি বিহারে যদি উন্নতি হয়, দেশেরও উন্নতি। এটা যখন আমি সুস্মিতার সামনে রাখবো, তখন তো আমি এইভাবেই প্রশ্নটা করবো, সুস্মিতা যখন গনি খান চৌধুরী ভোরে ভোরে বাংলাকে দিয়েছেন, তখন আপনাদের মনে হয়নি যে তিনি তার রাজনৈতিক কারণে দিচ্ছেন? আজকেও কংগ্রেস যদি একটা আসন যেতে পশ্চিমবঙ্গে, এক পিস আসন ধরে রাখতে পারে, তার জন্য গনি খান চৌধুরীর কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। এবং সেই বাজেটগুলো, সেই রেল বাজেটগুলোর কাছে, যে বাজেটগুলো ভোরে ভোরে বাংলাকে দেওয়া হয়েছিল, আজকে বিজেপির দিকে কেন আঙুল তুলছেন মনীষ তিওয়ারি? না, আজকে আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক কথা। আমি গনি খান চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, গনি খান চৌধুরী আমাদের দলের অ্যাসেট ছিল এবং গনি খান চৌধুরী বাংলার বহু বেকার ছেলেদের চাকরি দিয়েছে, রেলের বাজেটে বাংলাকে ঢেলে দিয়েছে। এবং আমি নিজে কোনোভাবে রাজনৈতিকভাবে আমি ইয়ের সাথে, মালদার সাথে যুক্ত আছি, তার জন্য বলছি যে আমি নিজে গিয়ে দেখেছি গনি খান চৌধুরী তার মানে এলাকায়, মানে তার বাড়ির আশেপাশে তাদের যত জমি ছিল সমস্ত গরিব লোকের জন্য বাড়ি করে দিয়েছে। গনি খান চৌধুরী
কথা ভোলা যায় না এবং ভোলা যাওয়া না, আমি সম্ভব গনি না। খান চৌধুরীকে এবং একটা উদাহরণ হিসেবে না আপনার না সামনে রাখছি। একটা কথা এখানে আছে, যখন গনি খান চৌধুরী দিচ্ছেন তখন সেটা ঠিক আছে, জাস্টিফাইড, আর যখন নির্মলা সীতারামন বিহারকে দিচ্ছেন তখন আপনি না বলছেন আমি না। পার্থবাবু তাহলে আপনাকে তো এই কথাটা বলবো, 12টা সাংসদ তো আমার বাংলায় রয়েছে, আমার বাংলাকে বঞ্চিত করা হলো আরে কেন? 12টা কেন? 12টা সাংসদ তো বিজেপির রয়েছে, তারা বিজেপির কেন নিয়ে রয়েছে, আসলো কিন্তু না? বাংলা থেকে 42 তারা জন কেন নিয়ে সাংসদই আসতে, আছেন। তারা কেন নিয়ে আসতে পারে না? এবং মহারাষ্ট্র থেকে, পাঞ্জাব থেকে যে সমস্ত সাংসদরা আছেন তারাও বেরিয়ে বেরিয়ে ক্ষোভ জানিয়েছেন এবার আপনি যে আমরা কি পেলাম। আপনি কি এটা বুঝতে পারছেন না আমার বিজেপি বন্ধুর কথায়? তিনি বলেই দিলেন কম্পালশনের কথা। আজকে সামনে ইলেকশন এবং তিনি জোটে আছেন, নীতিশ কুমারকে তিনি ঢেলে দিচ্ছেন, তার কারণ সামনে ইলেকশনটা রয়েছে বলে। আবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন অন্ধ্রপ্রদেশকে দেয়নি কেন, তার কারণ তিনিও তো জোটে আছেন, কিন্তু তা না, বিষয়টা হচ্ছে সামনে তো অন্ধ্রপ্রদেশে ইলেকশন নেই, এখানে ইলেকশনে কম্পালশন কাজ করেছে। ইলেকশনের জন্য আজকে একটা জায়গায় একজন বিজেপি বক্তা বলছিলেন, আমি শুনছিলাম, তিনি বলছেন এত উদ্বেগের কোনো কারণ নেই বাংলার লোকেদের, তার কারণ বাংলাকে 26-এ দেবে, তার বাজেট তো মানেটা- প্রত্যেক বছর হয়, ব্যাপারটা তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলায় 26 ইলেকশন, তাই জন্য বাংলাতে দেবে, বাংলাকে 26-এ সুস্মিতা, দেবে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বাজেট যিনি করবেন তার এই সুযোগ আছে যে বাজেটকে রাজনীতির কাজে ব্যবহার করা, রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা। সেটা একসময় কংগ্রেসও করেছে, আপনার দলের নেতা গনি খান চৌধুরীও করেছেন, আজকে বিজেপি করছে। মানে হোয়াট স্পেশাল, হোয়াটস ইউনিক? আপনার কোথায় মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না? কেন মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না? কংগ্রেস করেনি? আজকে শুনুন, বিজেপি আজকে একটা কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা সকাল থেকে সমস্ত মিডিয়াগুলোতে দেখছি যে এই যে নীতিশ কুমার সরে গেলে সরকার হেলে যাবে। হ্যাঁ, তাই আপনি তো জন্য এই জানেন সেই কম্পালশনটা আছে কিসে। তো। হ্যাঁ। এবং নট অনলি শুধু সেই কম্পালশন, সামনে ইলেকশনে কম্পালশনটা বলুন, ইলেকশনটা রয়েছে তো সেটারও কম্পালশন। সুতনু বাবা আঙুল তুলছেন বলে সুতনু বাবা তো বলেইছেন যে হ্যাঁ এটা কম্পালশন থেকে করেছে। সকাল থেকে আজকে যে গুণকীর্তন চলছে এই বিজেপি সরকারের, যে এই 12 লক্ষ টাকার পরে করে যে ছাড়, আজকে আপনি আমাকে বলুন তো, ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2,12,000 23-24-এর, আবার আপনি এবং টেকনিক্যাল জায়গায় একদম যাচ্ছেন। পার ক্যাপিটা হচ্ছে 2,12,000। আমি রাজনীতিতে স্টিক করে থাকতে চাই, এর মধ্যে আরো অনেক রাজনীতি আছে, কিন্তু কিন্তু এটা তার রাজনীতি না। এটা রাজনীতি না, আগে আমি বাবু। প্রদীপ্ত আপনার কাছে একই প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী আমার ছিলেন, কতগুলো উত্তর তখন দেওয়ার তিনি ছিল। আমি ফিরে আসবো আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, বাংলাকে অনেক প্রজেক্ট দিয়েছেন, আপনারা এখনো সেই রেফারেন্স টানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রক থেকে সরে যাওয়ার পরে তারপরেও বাংলা দু একটা রেলমন্ত্রী আমাদের এখান থেকে পেয়েছে, কিন্তু তুলনাই চলে না, অনেক ডিফারেন্স। তো যিনি থাকেন, যিনি বাজেট অ্যালোকেট করতে পারেন, তার সেই সুযোগ থাকে রাজনৈতিক কারণে জাতীয় তহবিলকে ব্যবহার করার। বিজেপি যদি করে তাকে কি আপনি সমালোচনা করবেন? নির্মলা সীতারামন বিহারের কিনা সেটা তো আমি জানি না। নির্মলা সীতারামন কি বিহারের পয়সার জন্য? না না, আপনি এতক্ষণ এই যে স্বার্থ বিজেপি, আর আগে এতক্ষণ আপনি পার্সন বলছেন। কংগ্রেস গোটা দেশের ছিল, তার মধ্যে গনি খান রাজ্যের ছিলেন। তৃণমূল কংগ্রেস একটা রাজ্যের, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি। এই যে দুটোর পার্থক্য আপনি করলেন না, আমি সেই জায়গায় ধরিয়ে দিলাম যে এই যে যিনি পয়সার জন্য নির্বাচন লড়তে পারলেন না, নির্মলাজি, তিনি একটা বিহারের শাড়ি পরে খাতা বই, নতুন একটা মানে ফ্যাশন, আম্বেদকর ফ্যাশন না, এটা ফ্যাশন, নতুন ফ্যাশন নিয়ে এসে তিনি দেখানোর চেষ্টা করছেন তিনি মানুষের, সাধারণ মানুষের। আচ্ছা বলুন তো, কত পার্সেন্ট মানুষ ভারতের, কত কোটি মানুষ সরকারি চাকরি করে যারা কর ট্যাক্স দেয়, বা বেসরকারি চাকরি করে যারা ট্যাক্স দেয়? এইটা আপনি 1 নম্বর ধরুন। 2 নম্বর ধরুন, কত পার্সেন্ট মানুষ আছে যারা স্বাস্থ্য বিমা বা ইন্স্যুরেন্স, যেগুলো আমাদের জীবনের ইন্স্যুরেন্স, সেগুলো করে, সেখানে 18% জিএসটি। সেই 18% জিএসটি কি বিহারের মানুষ দেবে না? আচ্ছা, বিহারের মানুষরা যদি জিএসটি দেয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষও দেবে, কিন্তু সেই জিএসটি সুবিধাকে নিয়ে যাবে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করবে তারা 100% ওপেন করে দিয়েছে। তাহলে লাভটা কাদের হচ্ছে? ভারতীয়দের। আত্মনির্ভর ভারত আপনি বলছেন, ওয়েট প্লিজ, আত্মনির্ভর ভারত আপনি বলছেন, আপনি ওপেন করে দিচ্ছেন, হয় বিহার নয় এফডিআই করে দিচ্ছেন। এফডিআই নিয়ে যাবে মানে বুঝতে পারলেন না? ইকোনমিক্স ভালো করে বুঝিয়ে দেবে আরো। এফডিআই কিভাবে নিয়ে যাবে? যখনই বিদেশি কোম্পানি এখানে তার ইনভেস্টমেন্ট করবে, বিনিয়োগ বাড়াবে, তখন 100% বিনিয়োগ হবে, তখন কে লাভ নেবে? আপনার কোম্পানি যদি আসামের হয় তাহলে লাভ আর জিএসটি ট্যাক্স, আরে সেই ট্যাক্সটা সরাসরি সরকারের তহবিলে যাবে। সেই ট্যাক্সটার যে মুনাফাটা, সেই মুনাফাটা কে পাবে?
ভালো করে বিচার আগে করুন। মুনাফা তারপর তো ট্যাক্স। আমি সেটাই তো বলছি, তাহলে সেটা কোথায় যাবে? এফডিআই এর সঙ্গে ট্যাক্সের না, সম্পর্কটা মানুষ যেটা জিএসটি হিসেবে দেবেন সেটা তো সরাসরি আমি বলি, আমি আপনাকে আমি শেষ করে দেবো, আমি ক্লোজ করে দেবো। আমার না, পরের এই জায়গাটা বক্তব্য হচ্ছে technical জায়গা আছে টেকনিক্যাল জায়গা এটা। স্যার না, না, উনি বলে technical দেবেন। জায়গা তো আছেই। আমি বলে দিই, আমি এটা- শেষ করে এটা আমি ক্লোজ প্রদীপ করে তো দিই। বলছেন না, এটা technical এটা অমিত জায়গা মিত্র আছে। বলেছে। আমি ক্লোজ করে দিই, আমি ক্লোজ করে দিই। আমি আর একটা কথা বলছি, পশ্চিমবঙ্গে বন্যা হয় না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় কথা বিজেপির অধ্যাপক যিনি রাজনীতি করেন তিনি বলেননি, শুভেন্দু অধিকারী বলেননি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 2018, 2017, 2016, 2015, 2019 বলেননি। উনি মেদিনীপুরের প্রচারে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলে এসেছেন 2019 সালে, সেই ভিডিও আপনারা বার করে দেখুন। তাহলে আজকে যদি খাসি পরিকল্পনা হতে পারে বিহারের জন্য, তাহলে অধীর চৌধুরী তো লিখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, বারংবার চিঠি লিখেছিলেন, ওই বহরমপুরে যে গঙ্গা ভেঙে যাচ্ছে, পদ্মা ভেঙে যাচ্ছে, বাংলা তৃণমূল তাহলে সাংসদরা লিখেছিলেন? তৃণমূল তো অনেক কথা লিখেছে, তৃণমূল তো বহু কথা লিখেছে। আমি বলছি তার শুধু মধ্যে এইসবও নিশ্চয়ই ছিল। অবশ্যই, তাহলে বারংবার অধীর চৌধুরী চিঠি সেক্ষেত্রে করেছেন। তাহলে কেন কেন বাংলার মানুষকে 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা আর রুরাল এবং তার সঙ্গে সঙ্গে এই বাঁধ বা এই তোমার হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, এই জিএসটি এর প্রেসারটা নিতে হবে। বেশ, আর মমতা এক মিনিট, বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেট্রো পশ্চিমবঙ্গে করেননি, খেয়াল রাখতে হবে। আজকে বম্বে থেকে দিল্লি থেকে চেন্নাই, বহু প্রজেক্ট এবং এবং এমনও অনেক প্রজেক্ট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন, আলটিমেটলি হয়নি, হলে তো আরো সংখ্যা বেড়ে যেত। আমি সেটাই বলছি, তাহলে এটার প্যারিটিটা আপনি দেখবেন, প্যারিটিটা কিন্তু প্যারালাল আছে। না, আমি তুলনা করছিলাম যে হাতে ক্ষমতা থাকলে রাজনৈতিক কারণে তো বাজেটকে কেউ ব্যবহার করেনি এরকম নয়, এটা উদাহরণ ভুরি ভুরি আছে। আচ্ছা, আমি একটু আগে ইন্স্যুরেন্সের প্রসঙ্গ উঠেছিল, আমি আজকে যদিও রাজনীতির চশমা পরেই দেখতে চাইছি, কিন্তু তবুও ইন্স্যুরেন্সের বিষয়টা, বিশেষ করে ইন্স্যুরেন্সে 100% বিদেশি বিনিয়োগকে দরজা খুলে দেওয়া এবং তার সঙ্গে 18% জিএসটি কে রেখে দেওয়া, এই দুটো বিষয়কে মিলিয়ে অমিত মিত্র, যিনি একসময় আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, এখন এই মুহূর্তে তিনি উপদেষ্টা পদে আছেন, তিনি যেভাবে ইঙ্গিত করেছেন সেটা খুব আলোচনাযোগ্য। এবং আমাদের এখানে একজন অর্থনীতিবিদও আছেন, আজকে বিজেপির প্রতিনিধি, তিনি নিজেও একজন অর্থনীতিবিদ। কিন্তু তার আগে শুধু আপনার কাছে সুতনুবাবু, আপনি কি জবাব দিতে চাইছিলেন যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, বিহারের রাজনীতি বা বিহারকে রাজনৈতিক কারণে তুষ্ট করার বিষয়টা? দেখুন, রাজনৈতিক দল যখন একটা বাজেট করে তার কিছু কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকেই এবং থাকতেই হবে, তাহলে রাজনীতি তো হয় না। না, কিন্তু এখানে আমি একটা ছোট্ট কারেকশন দেব, রাজনৈতিক দল বাজেট করে না, বাজেট করে সরকার, এবং সেই সরকার কোনো রাজনৈতিক দলের জায়গাটাই আমাদের বক্তব্য যে সরকার এবং রাজনৈতিক দল দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। সব ক্ষেত্রেই এইটাই হয়েছে, আমাদের বক্তব্য। আপনাদের কংগ্রেসও করেছে, এইটাই যখন বক্তব্য। একে রাজার এগেইনস্টে আপনি যখন নিজেই অভিযোগ তো স্বীকার উঠেছে করে তখন তাকে নিচ্ছেন যে মন্ত্রিসভা থেকে political সরানো compulsion হয়নি, আছে কারণ কি বাজেটে। তাদের সমর্থনের ভিত্তিতে ইউপিএ 2 চলছিল। দেখুন, এই ধরনের অভিযোগগুলো করবেন না, এই অভিযোগ করতে গেলে দেখবেন কংগ্রেস অনেক বেশি দুষ্ট এই রোগে। আচ্ছা, অমিত মিত্র কি অনেক অভিযোগ বেশি করেছেন দুষ্ট আপনাকে এই দেখাই, রোগে। সুতনুবাবু। ফলে সুতনুবাবু, এই অভিযোগ- অমিত মিত্রের অভিযোগটা দেখুন, এই যে ইন্স্যুরেন্সে 100% এফডিআই নিজের অ্যালাউ করা হলো, থেকে অন্যের ঘরে ডিল মারছে। সুতনুবাবু, আপনি আগে অমিত মিত্রকে দেখুন, তিনিও তো অর্থনীতিরই মানুষ, তিনি সরাসরি বলেননি, স্পষ্ট করে বলেননি অভিযোগটা, তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা রাজনৈতিক কিনা সেটাও নয়, অর্থনৈতিক কিনা স্পষ্ট নয়, বিজেপির যে ইকোনমিক লাইন, মোদিনমিক্স যাকে আমরা বলি, সেই লাইনের কিনা, আমরা শুধু আপনাদের দেখাতে পারি কি বলেছেন অমিত মিত্র। Now we come to the question of a very important factor. 100% foreign direct investment allowed in insurance. What does that mean? Challenge to all the public sector processes, LIC, Life Insurance Corporation, and a host of other insurance companies, and including Indian private sector companies. Now, while they are coming in, they'll come in with 100% equity. When our state asks for GST on insurance, including life insurance, to be reduced from 18% goods and services tax to 0, because it's only punishing people who are taking insurance, the central government did not allow it, it postponed it. That leads me to the question, is there some kind of a conspiratorial process here that foreign direct investors come in 100% equity, but the GST remains at 18% for insurance for the common people? Who benefits from this? I leave it to you to understand.
উনি তো আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা খুব ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে যে কিসের কথা বলছেন অমিত মিত্র। আমি তো বুঝতে পারলাম না কি বলতে চাইছেন উনি। কে বেনিফিট করবে? জিএসটি তো জিএসটি তো সরকারের, যে জিএসটিটা কালেকশন হয় সেই জিএসটিটা ডাইরেক্টলি চলে যায় সরকারের কাছে। একটু আগে অধ্যাপক মুখার্জি প্রদীপ্ত তিনিও ইঙ্গিত করছিলেন এই একই কথা, যে 18% জিএসটি রেখে দেওয়া হলো, তাতে কি আর একটা বিষয় এই কোন শিবিরকে গেল এটা আমি বলছেন একটা কেন? লাইন এই বিষয়ে পার্থদা বলতে চাই, আপনি যে কথাটা ধরেছেন এই টেকনিক্যাল জায়গাটা এটা ঠিক যে জিএসটিটা তো যাবে সরকারের ঘরে, বাট মুনাফাটা তো বিদেশি সংস্থাগুলো নিয়ে যাবে। আপনি এখনো জানেন যেসব ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেমন আমার স্বাস্থ্য বীমা। আরে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যদি 100% আমরা ওপেন করে দিই, বাইরে থেকে 100% বিনিয়োগ আসলে সেখান থেকে যা মুনাফা হবে তারা তো নিয়ে যাবেই। এখনো অনেক জায়গায় এরকম যেগুলো 100% ওপেন আছে সেখানে বিদেশি বিনিয়োগের মুনাফা তারা নিয়ে যায়। শুধু মুনাফাটা নিয়ে যাচ্ছে তা না, এই যে আজকে আপনি আমার ইন্ডিয়াতে মুনাফা নিয়ে যাওয়া আটকাতে পারবেন না। না, ইন্ডিয়াতেই আমি বলছি যে সব প্রাইভেট ইন্স্যুরেন্স গুলো কোম্পানিগুলো আছে আর সরকারি যে কোম্পানিগুলো আছে, সরকারি কোম্পানিগুলোর সুযোগ সুবিধা অনেক বেশি মানুষ পায়, সেটা কিন্তু প্রাইভেট সংস্থা থেকে পায় না। আমি ডক্টর মিত্র অমিত যেটা বললেন, আমি কিন্তু ওনার কথাটা উড়িয়ে দিচ্ছি না। উনি যেটা বলতে চাইছেন, আমার মনে হয় প্রদীপ্ত যেটা বলতে চাইছিল, যে একদিকে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চলে এলো মানে পুরো ফরেন কোম্পানির 100% ইকুইটি নিল, মুনাফা তো 100% নেবেই। প্রথমত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে গেল, প্রিমিয়াম বেড়ে যাওয়ার জন্য জিএসটিও বেড়ে যাবে, মানুষের এক্সট্রা বার্ডেন হবে। হোয়ারঅ্যাজ গভর্নমেন্ট যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনলো, তার মানে নিয়ন্ত্রণটা গভর্নমেন্টের বাইরে চলে গেল। গভর্নমেন্ট যে জায়গাটা করতে পারতো, জিএসটিটা ওয়েভ করতে পারতো বা কমাতে পারতো, তাহলে সাধারণ মানুষের ওপর যে ভারটা সেটা কিছুটা লাঘব হতো। আমার মনে হয় ইউ মিন দ্যাট মোস্ট প্রবাবলি। 18% জিএসটিটা যদি কমানো হতো, তাহলে বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট আসছে তাদের ব্যবসা করতে আরো সুবিধা হয়ে যেত। কারণ তারা কি করবে, তাদের ধরুন আপনি যদি বাইরে থেকে আজকে বিনিয়োগ করতে আসেন, তাহলে আপনি দেখবেন দেশের কোম্পানিগুলো কি সুবিধা দিচ্ছে, তার থেকে বেশি সুবিধা তাকে দিতে হবে, তাহলেই তো লোকে কিনবে। সবার ক্ষেত্রে এবার আর তাদের ক্ষেত্রে নয়, জিএসটি যদি কমতো আমাদের দেশি কোম্পানি বা বিদেশি কোম্পানি সবার ক্ষেত্রে প্রিমিয়াম কম হতো, সেটা কিন্তু আলাদা ওরা কোনো বেনিফিট পেত না। সেটা আলাদা কথা। আপনি বলতে পারেন যে বিদেশি কোম্পানিগুলো কম প্রিমিয়ামে বেশি বেনিফিট অফার করবে, কম প্রিমিয়ামে 18% যিনি জিএসটি দিয়েও প্রিমিয়াম কম থাকবে, লোকে আর এলআইসির দিকে যাবে না, এনআইসির দিকে যাবে না। বলতে পারছি গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ রাষ্ট্র তো আমাদের সবার অভিভাবক। উনি বলছেন যে দেশীয় কোম্পানিগুলোকে ড্রাই করে দেওয়ার। দেখুন তো দেশীয় কোম্পানি ড্রাই হবে না, কেন হবে না? আমি একটা লজিকে বলছি, দেখবেন আপনি যত ওই যে ফরেন কোম্পানিগুলো, যে বিশেষ করে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, কারণ ইন্স্যুরেন্স একটা লং রান, লাইফ বিশেষ করে এটা লং রান প্রসেস, দেখবেন এলআইসি এখনো টিকে আছে এই জন্যই। আপনি দেখবেন জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলো পেনিট্রেট করতে পেরেছে, কিন্তু লাইফের ক্ষেত্রে কিন্তু লোকে এখনো বলে সব বোঝালো বাবা 20 বছর তোমার কোম্পানি থাকবে, আমি এলআইসি করবো। ডক্টর ভট্টাচার্য, আমি শুরুতেই বলেছিলাম যাকে দেখতে নারী তার চলন বেকা। হঠাৎ করে ডক্টর অমিত মিত্র এরকম একটা কথা বললেন কেন? এবং বললেনও তো খোলসা করে বললেন না। উনি যেটা মিন করতে চেয়েছিলেন গভর্নমেন্টের তরফ থেকে যে রেমিশন দেওয়াটা, যেটা ওনাদের দাবি ছিল, হাউ ডাজ ইট লিঙ্ক টু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট? রেমিশন দিলে যদি এফডিআই নাও আসে তাহলেও লোকের রিলিফ হতো, তার সঙ্গে এফডিআই এর কি সম্পর্ক? এই লিঙ্কটা আমি বুঝতে পারছি না। দেখুন, আমি আবারও বলবো, দেবশিদা যেটা বললেন আমি ঠিক সেইটাই মিন করতে চাইছি। যখনই আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছেন, ইউ আর লুজিং ইয়োর কন্ট্রোল ওভার দ্য প্রিমিয়াম। এটাই তো বলছেন জিএসটি, মানে আপনি যখন 1000 টাকার বিমা, দেখুন আমি 2013 সালে আমার স্বাস্থ্য বিমা দিয়েছিলাম 3000 টাকা, সেম কোম্পানি 2016 সালে জিএসটি হওয়ার পরে আমি যখন 15 সালে দিলাম, খুব বেশি হলে 100 না 150 টাকা বেড়েছিল, সেটা ডাবল হয়ে গিয়েছিল, বিলিভ মি অর নট। এবং আমি সেটাই বলছি, এবং সেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওই কোম্পানিটার জন্য হয়েছিল এবং আমার সেটাকে বন্ধ করতে হয়েছিল। আমি আবার তাকে মিন করে বলছি, আমি কোম্পানির নাম করব না এখানে, কিন্তু আই উইল শো ইউ দ্য পেপার। আমি এফডিআই এলো, প্রিমিয়াম বেড়ে গেল। এক্স্যাক্টলি, এবার প্রিমিয়াম বাড়লো মানে কি 18% জিএসটি সেখানে যুক্ত হলো, মানুষকে তো আরো বেশি চাপের মধ্যে পড়তে হলো। এটা ষড়যন্ত্র নয়, মানুষকে আপনি কোথায় কোথায় চাপের মধ্যে ফেলছেন। সুতনুবাবু, অমিত বাবুর কথা শুনে আমার মনে হচ্ছিল উনি কাউকে মিন করছেন, হু উইল বেনিফিট ফ্রম দিস, এই কথাটা সেইটা নিশ্চয়ই পরবর্তীকালে ফোকাসে আসবে। আমি সেটাই বুঝতে পারছি না সুতনুবাবু। দেখুন, প্রথমত আমরা যখন ডব্লিউটিও চুক্তিতে সাইন করেছিলাম, সেই দিন থেকেই কিন্তু কোনো না কোনো দিন এই এক একটা করে সেক্টরকে আমাদের খুলতেই হতো। এটা বর্তমান যে ইউনিফর্ম চলছে, একটু ডিস্টার্ব করবো ওনাকে, সরি টু সে, লোকাল ফর ভোকাল,
হ্যাঁ, ঠিক আছে, পরে ওগুলো আত্মনির্ভর ভারত এগুলো তাহলে কি ছিল তখন? আপনি WTO র কথা ওদের মনে ছিল আপনি না? আমাকে বলতে দিন, আপনার বলার সময় আমি ডিস্টার্ব করিনি, শুনুন আপনি। ফলে একদিকে দাবি উঠছে আমাদের দেশের এফডিআই কমে যাচ্ছে, দাবি উঠছে, আমি দেখেছি এফডিআই কমেছে, আমি স্বীকার করছি কমেছে। আবার যখন ইন্স্যুরেন্স সেক্টরকে খোলা হচ্ছে তখন বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই দরকার নেই। ফলে আমরা আমাদের সুবিধে মতো এফডিআই আনবো, এটা আমার মনে হয় না বর্তমান এই বিশ্ব অর্থনীতিতে এটা সম্ভব। আর একটা বিষয় জানার আছে যে আমাদের দেশে যখন মারুতি এসছিল, তো মারুতির আমরা সুফল পেয়েছি কি পাইনি। ফলে আমরা এতটা এখন থেকেই ধরে নিচ্ছি ওটা হতে চলেছে সেটা হতে চলেছে, এটা ধরে নেওয়ার তো কোনো জাস্টিফিকেশন নেই। আচ্ছা, আমরা একটুখানি এবং এক মিনিট আমি টপিকটা চেঞ্জ করি। তার উপরে বিশ্বাসটা রাখুন। আমি একটা লাইন শুধু এর সাথে যোগ করছি, এই যে কথাটা বললো প্রদীপ্ত, আমি প্রদীপ্তর এই কথাটা নিয়ে শুধু একটা কথাই বলবো, এবং দর্শিদাও বলেছেন যে এই যে মানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন একটা বিশেষ করে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক কিন্তু এখন হেলথ ইন্স্যুরেন্স করে তার নিজস্ব কেন স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য পরিষেবার যা অবস্থা হয়েছে তার হেলথ ইন্স্যুরেন্স ভীষণভাবে প্রয়োজন। এবার কি হচ্ছে দেখা যাচ্ছে এই যে বেশি টাকা যে দেওয়ার কথাটা আসছে, এই বেশি টাকাটার থেকে আমরা ক্যাপিটাল সেটেলমেন্টটা যখন হচ্ছে, এই ক্যাপিটাল সেটেলমেন্টটা কিন্তু প্রাইভেটের জন্য কিন্তু একটা খুব বড় রিস্ক থেকে যাচ্ছে, যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাপিটাল সেটেলমেন্টটা ঠিক করে হচ্ছে। এইটার জন্য সুস্মিতা, এইটার জন্য আপনাকে মানতে হবে যে ইন্স্যুরেন্স সেক্টর বিশেষ করে মেডিক্লেমের মতো জায়গায় প্রাইভেট কোম্পানি খুব বড় বাজার করতে পারেনি, কারণ লোকের এখনো বিশ্বাস করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি আমাকে যে সাপোর্ট দেবে প্রাইভেট কোম্পানিরা দেবে না। যেগুলো লং রান, যেগুলো লাইফ 20 বছর পরে তোমার কোম্পানি থাকবে কিনা জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশ থেকে যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় তখন এই একই ফ্যাক্টরগুলো কাজ করবে এবং তার থেকে আমরা অঙ্কে শেষে ফলটা কি পাচ্ছি যে দেশীয় কোম্পানিগুলো অত বড় থ্রেটের সামনে নাও পড়তে পারে, খুলে দেওয়ার বড় বাইরে থেকে ইনভেস্টমেন্ট আদৌ ইন্টারেস্টেড হবে কিনা। আমি আবার বলছি আজকে সন্ধ্যেবেলা এই টেকনিক্যাল ব্যাপারটাকে আলোচনার মধ্যে আনার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি ইন্স্যুরেন্সের বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলাম শুধুমাত্র ডক্টর অমিত মিত্রর ওই বক্তব্যের কারণে, যে উনি যে কথাটা বললেন তার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কারণ উনি স্পষ্ট করলেন না। একটা রহস্য খুঁজে দেখুন না, ক্যাগ রিপোর্টটা যেটা বেরিয়েছে, যেখানে মুম্বাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর নাম করেনি, কত লক্ষ কোটি টাকা ট্যাক্স বাকি আছে। 10টা কোম্পানির নাম করেনি, কত লক্ষ লক্ষ কোটি টাকা বাকি আছে। আপনারাই গতকাল সম্ভবত রিপোর্ট করেছেন, এটা পশ্চিমবঙ্গের খুব একটা মিডিয়া সাহস করে করেনি। ক্যাগের রিপোর্টটা, এখানে দুজন অর্থনীতিবিদ আছেন, উনি হতে পারেন বিজেপির, কিন্তু উনি আমি অর্থনীতির অধ্যাপক, আমি অর্থনীতির সাথে বিন্দুমাত্র যুক্ত যাও, আমাদের কাছে সেই রিপোর্ট ছিল, সরি, আমাদের কাছে সেরকমই রিপোর্ট। যাই হোক না কেন, আমার বক্তব্য যে আমাদের মানুষের ওপর যে মুদ্রাস্ফীতির বোঝা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধির যে আমাদের আজকের আলোচনায় সময় থাকলে আমি একদম শেষে সার্বিকভাবে ধরবো, কিন্তু আমি একদম শুরুতেই স্পষ্ট করেছি, আমি দেখছি আজকে রাজনীতির চশমা দিয়ে এবারের বাজেট সারাদিন ধরে তো আমরা নানা টেকনিক্যাল আলোচনা করেছি, নানা সময় করেছি। মুশকিলটা হচ্ছে দুটো সাহারা নিয়ে আপনি আছেন, দুটো পায়ে আপনি অপারেশন করেছেন। একটা পা যদি একটু হেলে হেলে যাচ্ছে বারবার, হঠাৎ করে কোনো একটা রাজ্য থেকে সে তার বাজেটের আগেই তার সমর্থন তুলে নিল, এবার তাকে তো সেই অপারেশন করেছে, হাঁটু অপারেশন করে একটু তেল ফেল দিতে হবে, দিয়ে যাতে যন্ত্রটা ঠিক করে কাজ করে, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমরা এই আলোচনাটা পেরিয়ে এলাম। আচ্ছা, আর একটা আলোচনায় আমাদের ঢুকতে হবে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। দেখুন, ইনকাম ট্যাক্স নিয়ে টেকনিক্যাল আলোচনা সারাদিন অনেক হয়েছে, আমি টেকনিক্যাল জায়গায় ঢুকবো না। আমি ইন্স্যুরেন্স থাকার অনেকটা হয়েছে, রাজনৈতিক পার্টটা আমরা পেরিয়ে এসেছি। শেষ করে নেবো। অনেকগুলো অলরেডি কিন্তু বিদেশি কোম্পানি এসেছে, ইন্ডিয়ান কোম্পানিদের সাথে কোলাবোরেশনে কাজ করেছে, অনেকে কিন্তু পাত্তারি গুটিয়ে চলেও গেছে। এক্স্যাক্টলি, ফলে শুরু থেকেই এতটা ভয় পাওয়া, এবং আমি মনে করি বরং যদি আসে, যদি কম্পিটিশন হয়, তাতে হয়তো দেখা যাবে যারা কাস্টমার বা কনজিউমার তারাই বেনিফিটেড হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা ইন্স্যুরেন্সের বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখার জন্য এই টেবিলে তুলেছিলাম। অমিত মিত্রের বক্তব্যের প্রেক্ষিতে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরবো। ইনকাম ট্যাক্স এ নিয়ে কোনো রাজনীতি হচ্ছে এরকম নয়, বরং বিরোধী রাজনৈতিক সাংসদ যারা ছিলেন বিরোধী, তারাও খুব মেপে কথা বলেছেন। শশী থারুরের মতো লোক বলেছেন ঠিক আছে এটা তো ভালোই, কিন্তু তারপরেও একটা জায়গা আছে আলোচনা করার। আমরা এই টেবিলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে এটা নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন।
অনেক পলিটিক্স বোঝে। কেন ওইসব শুনবে? কোনো লোকই চলুন আমরা ঢুকছি, চলুন ঢুকছি। সুতনু বাবু, আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। বাজেট যেদিন পেশ করা হয় সেদিন সারা দিন সংবাদ মাধ্যম বাজেট নিয়ে ব্যস্ত থাকে, আমরাও ছিলাম, আজ সারাদিন ছিলাম। এবং সন্ধেবেলা আমি এটাকে একটু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছি। সব থেকে বড়, একদম শুরুতেই বলেছি, সব থেকে বড় স্ট্রোক অফ দ্য ডে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলে ইনকাম ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটা তারপরে অতটা স্পষ্ট হয়নি যে কিভাবে দিতে হবে না, কারণ ট্যাক্স স্ট্রাকচারটাকে একই রেখে বলা হচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স না দিলেও চলবে। তার মানে কোনো অপশন থাকবে, সেই অপশনটা কি? আমি অনেকের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি, তারপর শুনলাম যে ইনকাম ট্যাক্সের যে আইন আছে সেই আইনেও সাম্প্রতিক কিছু বদল ইত্যাদি আনা হবে, ফলে বিষয়টা স্পষ্ট হয়নি। এটা নিয়ে একটা বিতর্ক আছে। কিন্তু আমি আবার বলছি, টেকনিক্যাল আলোচনায় নয়, আমি পলিটিক্যাল জায়গা থেকে বিষয়টাকে দেখতে চাই। আবার সুতনুবাবু আপনাকে দিয়ে শুরু করব। কোথাও আমার মনে হচ্ছে যে সরকার মানুষকে সুবিধা দেওয়ার জন্য মানুষের কথা ভেবে এটা কমিয়েছে, এটা একটা ওভার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আসলে সরকার এমন একটা জায়গায় দেশের অর্থনীতি এই মুহূর্তে পৌঁছে গেছে যে কিছুটা তাদের কম্পালশন ছিল মধ্যবিত্তের হাতে অতিরিক্ত টাকা থাক, এবং তার জন্য বাধ্য হয়ে এই 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করতে হয়েছে। আমি শুধু আপনাকে বলবো, এফএমসিজি কোম্পানিগুলো শেয়ার ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। লোকে খাবার কিনে আর কিছু কেনার টাকা থাকছে না মধ্যবিত্তের হাতে। কম বাজেটের গাড়ি বিক্রি হচ্ছে না, যে ইন্ডেক্সগুলো অর্থনীতির স্বাস্থ্য কিরকম সেটা বোঝায়। মধ্যবিত্ত শেয়ার বাজারে এখন টাকা দেয়, বিদেশের যারা বিনিয়োগকারী তারা টাকা তুলে নিয়ে যাচ্ছে। শেয়ার বাজারে কিছুটা হলেও ব্লাড দিতে পারে মধ্যবিত্তের হাতে অতিরিক্ত টাকা থাকলে। একের পর এক কম্পালশন যা সরকারকে বাধ্য করেছে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিতে। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? দেখুন, কম্পালশন কিনা আমি বলতে পারবো না। আমার যুক্তিগুলো আপনার কেমন লাগলো? আপনি বিষয়টা অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যে সরকার এই যে বোল্ড স্টেপটা নিতে পেরেছে। বিগত 2 বছরে যদি আপনি পার্সোনাল ট্যাক্স রিয়েলাইজেশন দেখেন, এটা অলমোস্ট টার্গেটের কাছাকাছি এবং কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি, যেটা আমি মনে করি হেলদি সাইন। কারণ উন্নত দেশে আমি দেখেছি যে ইনকাম ট্যাক্স সবসময় কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি হয়। আমি তার কারণটা পরে যদি সময় পাই অবশ্যই বিশ্লেষণ করব। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে জিএসটির যে রিয়েলাইজেশন, যেটা জিএসটি প্রথমে বোধহয় বছরে 13 লক্ষ কোটি টাকা মতো আসছিল 2017 সাথে। এটা এই বছর মানে 2023-24 যে অর্থবর্ষের যে ডেটা দেখেছি সেটা প্রায় 20 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। এটা এবার হয়তো 22 লক্ষ কোটি টাকায় চলে যাবে। তার মানে যেহেতু জিএসটি সাধারণ মানুষকেই দিতে হয়, তো স্বাভাবিকভাবে যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের হাতে যদি একটু বেশি টাকা থাকে তাদের দুটো অ্যাডভান্টেজ। এক হচ্ছে যে শেয়ার মার্কেটে টাকা যাবে, এবং দ্বিতীয় যে বিষয়টা যে মানুষের হাতে বেশি অর্থ এলে কেনাকাটা করবে, এবং কেনাকাটা করলে অটোমেটিক বিজনেস বাড়বে, তাতে জিডিপিও বৃদ্ধি পাবে, ট্যাক্স রিয়েলাইজেশনটা বাড়বে। আপনি কিছুটা হলেও আমার সঙ্গে একমত যে মধ্যবিত্তের হাতে টাকা অতিরিক্ত টাকা দেওয়ার একটা কম্পালশন ছিল। পিছনের যে অ্যাডভান্টেজ গুলো সেইগুলো কিন্তু, কারণ কি আপনি হঠাৎ করে এতটা ট্যাক্স জাম্প করিয়ে দিলেন। আবার আপনি জানেন কিনা জানি না, এই যে এফডিআই এর কথা বলছেন, তার রেটিং এর উপরে এফডিআই আসে। আর যদি ফিসকাল ডেফিসিট খুব বেড়ে যায় তাহলে কিন্তু ওই যে মুডিজ রেটিং এটা ওটা আছে ওগুলো কমে যায়, তখন কিন্তু এফডিআই আসা বন্ধ হয়ে যায়। ফলে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়। স্বাভাবিকভাবে এই যে বোল্ড স্টেপটা নিতে পেরেছে তার মেজর কারণ হচ্ছে বোল্ড স্টেপ। এটাই আমার প্রশ্ন যে ইজ ইট আ বোল্ড স্টেপ অর আ কম্পালশন? আমি দেখছি না, কারণ দেখুন উনি যেটা কম্পেয়ার করলেন, আমাদের দেশে 2023-24 অর্থবর্ষে আমি দেখছিলাম ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে কতজন লোক আছে টোটাল আউট অফ টোটাল প্রফেশন। 6.68% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে। তার মধ্যে অনেকে ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট 0, ট্যাক্স কতজন দিচ্ছে 2.2%। এখন ইনকাম ট্যাক্স রেমিশন যে হচ্ছে 12 লাখ টাকা ট্যাক্স ছাড় পাওয়া যাচ্ছে, পাচ্ছে। কারণ 87 একটা জিনিস পরিষ্কার হচ্ছে না বলে এখানে কিছু অস্পষ্ট রয়েছে। কারণ যে 87(a) যে ট্যাক্স রিবেটটা এর আগে ছিল যেটা 25,000, সেটা এখন 60,000 হবে। ফলে 12 লাখ টাকা অবধি ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে না, প্র্যাকটিক্যালি ঠিক। কিন্তু সেটা কতটুকু দেশের লোকের কাছে বেশি টাকা পৌঁছলো? মধ্যবিত্ত মানে ওই 6.68% এটা গভর্নমেন্ট ধরছে এক। একটা ছোট্ট জিনিস আমার ইন্টারেস্ট আছে, আমি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে একটা ছোট্ট প্রশ্ন করছি। ধরুন এতদিন কি ছিল 5 লাখের উপরে হলেই না 7 লাখ পর্যন্ত আমাকে ইনভেস্টমেন্ট দেখাতে হবে না, যে এই ইনভেস্টমেন্ট ওই ইনভেস্টমেন্ট। 7 লক্ষ টাকা অবধি আপনি ছাড় পাবেন বিনা ইনভেস্টমেন্টে 7 লক্ষ, আর 7 পেরিয়ে গেলে তখন ইনভেস্টমেন্ট করে বোধহয় আর
না, নতুন রেজিমে কোনো কিছু ছিল না, আর পুরনো রেজিমে বোধহয় হাউস লোন থাকলেই সব ছিল। কিন্তু এখন কি দাঁড়ালো? একই দাঁড়ালো। গতবার যা ছিল ট্যাক্স এক্সেম্পটে একই ঘটনা, অর্থাৎ গতবার যে স্ল্যাব ছিল 3 লাখ জাম ছিল, 3 লাখ করে জাম ছিল, অর্থাৎ ফার্স্ট 3 লাখ। তাহলে কি 7 এর উপরে লোক ট্যাক্স দিতে হবে? আমি বলছি একটু জাস্ট আমাকে 1 মিনিট সময় দিন, আমি 1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিই। আগের বার কি ছিল? 3 লাখ অব্দি নীল, নেক্সট 3 লাখ মানে 6 লাখ অব্দি 5%, তারপরে 9 লাখ, 3 লাখ করে জাম ছিল। এবং তাতে যদি আপনার নন ট্যাক্সেবল লিমিটটা ছিল 3 লাখ অব্দি 0, কিন্তু আপনার 7 লাখ হলেও আপনাকে ট্যাক্স দিতে হতো না। তার কারণ ইনকাম ট্যাক্সের 3টে কথা আছে, একটা হচ্ছে এক্সাম্পশন, একটা রিডাকশন, একটা রিলিফ। দুটোরই লিটারাল মিনিং একই, সোজা কথা বাদ যাচ্ছে। কিন্তু এই বাদ যাওয়ার যে ধরনটা আলাদা। এক্সাম্পশন মানে পার্টিকুলার ইনকাম ট্যাক্স থেকে ছাড় পাওয়া যাচ্ছে, ডিডাকশন মানে টোটাল ইনকাম থেকে ছাড় পাওয়া যাচ্ছে, আর রিবেট বা রিলিফ মানে ট্যাক্স লায়াবিলিটি থেকে ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার 7 লাখ ইনকাম হলে তো একটা ট্যাক্স লায়াবিলিটি হবে, 25,000 ক্যালকুলেট করে দেবেন, 25,000 ট্যাক্স লায়াবিলিটি হচ্ছিল গত বছরে। গভর্নমেন্ট সেটা করে দিয়েছে, ট্যাক্স রিবেট দিচ্ছে 87A-তে, যে 25,000 তোমাকে ট্যাক্স রিবেট দেওয়া হলো, ট্যাক্স পেয়েবল তোমার নীল, প্রোভাইডেড দ্যাট তোমার ট্যাক্সেবল ইনকামটা 7 লাখের মধ্যে হতে হবে। হায়ার ইনকাম গ্রুপ কিন্তু ওটা পাবে না। এইবার কি হলো? এইবার গভর্নমেন্ট বলছে তোমার ট্যাক্সেবল ইনকামটা যদি 12 লাখ অব্দি হয়, আমি এই ট্যাক্স রিবেটটা বাড়িয়ে 25,000টা বাড়িয়ে 60,000 করে দিলাম। অর্থাৎ আপনার এখন কি হচ্ছে 4 লাখ অব্দি নীল, তাহলে পরের 4 লাখের মধ্যে 5% কত হয়? 20,000। 5% স্পষ্ট হয়েছে, রিবেটটা 60,000 অবধি হয়ে গেলে আমার ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে, কিন্তু দিতে হচ্ছে না। টাকা যদি আপনার ইনকাম হয়, ট্যাক্সেবল ইনকাম, তার ট্যাক্স লায়াবিলিটি আসছে 60,000, কিন্তু রিবেটও আপনি 60,000 পাচ্ছেন। ফলে কিন্তু আপনি যখন 12 লাখের উপর ট্যাক্সেবল ইনকাম আপনার যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি এই রিবেটটা আর পাবেন না। কিন্তু আমি এবার আসা যাক যে আলোচনা আমি ছিলাম, যে সরকারের কাছে এটা কম্পালশন না, এটা বোল্ড। এইবার দেখুন, এই 6.68% লোকের হাতে কিছু হয়তো রিয়েল ইনকাম বাড়লো, কিন্তু উল্টো দিকটা দেখুন, যেটা বাজেটের বাইরে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ জিএসটি। এবার যদি জিএসটি যদি কোনো খাতে গভর্নমেন্ট বাড়ায়, কতজন লোক কভার হচ্ছে? 100% লোক দেশের অ্যাফেক্টেড হচ্ছে, তাদের বেশি দাম দিয়ে জিনিসটা কিনতে হচ্ছে। আপনি ব্যাপারটা বুঝুন, ইনকাম ট্যাক্স রিলিফ করে যদি 6.68% রিলিফ একটু পায়ও, বা আজকে যদি জিএসটি না বাড়ায়, কিন্তু এটা আপনি অ্যাসাম্পশন করছেন না, বাড়াবে, এটা আপনার ধারণা। আপনার গভর্নমেন্টের কিছু রেভিনিউ লস হলো, আপনার বাজেট ডেফিসিট তো বাড়বে, আপনার কিছু রেভিনিউ তো লস হলো, অন্য দিক থেকে তোলা হবে। এবার তো সরকারের উপর বড় ফিসক্যাল ডেফিসিট, সরকারের উপর বরং চাপ আছে জিএসটি কিছু বাড়বে তো, কমানোর জন্য। বাড়বে তো। আরে তাদের হতো, আরে সুতনুবাবুদের মন্ত্রী নিজে লিখছেন যে মেডিক্লেমের উপর থেকে জিএসটি তুলে নেওয়া হোক। কি সুস্মিতা? হলো না। গডকারি সাহেব তো নিজে লিখছেন। অবশ্য হ্যাঁ, সেটা হয়নি, সেটা আলাদা কথা। দেখুন, কি লিখছে আর কি কার্যকরী হয়েছে দুটোর ক্ষেত্রে তো সেটা পার্থক্য আছে। তা সুতরাং সেই জায়গায় কি লিখছেন সেটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে কি হচ্ছে সেটা আলোচ্য বিষয়। আমি একদম দেবশ্রীদার সাথে একদম একমত যে যেটা আজকে যেই ডিডাকশনটা দেওয়া হচ্ছে, আজকে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলছে, স্যালারাইড পিপল কত আছে আপনি বলুন তো? এই যে গিগ ওয়ার্কার্সদের যে রেজিস্ট্রেশন দিচ্ছে, গিগ ওয়ার্কার্সদের স্বাস্থ্য বীমা যোজনা দিচ্ছে, আই কার্ড দেওয়া হচ্ছে, তার মানে কি এই সরকারটা চাইছে সবাই ওই গিগ ওয়ার্কার্স মানে তারা কি পার্মানেন্ট জব কেউ করবে না? এটা একটা যুক্তি হলো। আমাকে না, আপনি আমাকে বলুন যে যারা এই কাজটা করে তাদের যদি সরকার এটাকে একটা রেকগনিশন দেয় এবং এটাকে একটা রিফর্মের ভেতরে নিয়ে আসে, আপনি যখন বলবেন তার মানে সবাইকে ওই ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। তাহলে বাংলায় বিজেপি নেতারা চিৎকার করে বলবে না যে বাংলায় সবাই এই যুক্তি যদি হয়, তাহলে প্রদীপ ব্যাপারটা এরকম দাঁড়ায় যে পশ্চিমবঙ্গের সরকার 100 দিনের কাজে 1 নম্বর হওয়ার দাবি করে, তার মানে পশ্চিমবঙ্গ সরকার চায় যে এখানকার সবাই 100 দিনের কাজ করুক। আপনি আমাকে পার্থদা বলুন তো, আপনি যে এই কথাটা বলছেন, আজকে বাজেটে আজকে সামাজিক কল্যাণমূলক কোন কাজ, স্বাস্থ্য, শিক্ষা, এর জন্য কি বরাদ্দ আছে? আজকে যেই প্রবীণদের জন্য বলছে 50,000 থেকে 1 লক্ষ টাকা টিডিএস কাটা যাবে না, সেই প্রবীণদের বার্ধক্য ভাতার পরিমাণ কি কোথাও বাড়িয়েছে বাজেটে? বলুন আপনি। তার আগে এই যে আপনি বললেন না সার্বিকভাবে সামাজিক প্রকল্প ইত্যাদি, এই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা বিষয় ধরতে হবে, কারণ আমাদের হাতে সময় কমে আসছে এবং এটা এখনই ধরতে হবে। সেটা হলো বাংলাকে কি দিয়েছে বাজেট। আপনিও বাংলার বাসিন্দা, আমিও বাংলার, প্রদীপ ডক্টর ভট্টাচার্য, সুতনুবাবু আজকে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া একটু আপনাদের দেখিয়ে নিয়ে প্রসঙ্গে, তারপরে আমরা এই নিয়ে আলোচনা করি। শুনুন আজকে বাজেটের পর কি বলেছেন বাংলা থেকে সাংসদ নির্বাচিত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সংসদের থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিছু 2025 সালে এই বছর নভেম্বর মাসে যখন বিহারে নির্বাচন হবে,
নির্বাচনকে মাথায় রেখে করে আমাদের পরিকল্পনা মিডিল ক্লাসের ইনকাম ট্যাক্স আমাকে পুরোটা করতে হবে। মিডিল ক্লাসের ইনকাম ট্যাক্স দিতে কিন্তু কথা বলেছে, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10% 8 থেকে 12 লাখের জন্য 20%, মানে 20 লাখের জন্য 25%, একটা অস্পষ্ট জায়গা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছিলেন যে বেরিয়ে আমার কাছে স্পষ্ট হয়নি যে কিভাবে ইনকাম ট্যাক্স রিবেট পাওয়া যাবে বা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যাবে। তবে কিছুটা আজকে ডক্টর ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন আমাদের সামনে, আরও স্পষ্টতর হবে হয়তো পুরো বিষয়টা এক্সপ্লেন করা হবে অর্থমন্ত্রকের তরফ থেকে। কিন্তু বাংলার ভাগ্য যে খুব খারাপ ছিল, অভিষেকের অবশ্য সুতনুবাবু বক্তব্য যে বাংলা আগেও বঞ্চিত হয়েছে, আজও বঞ্চিত হলো। দেখুন, আমি গত বছরের এই বছরে তো বাজেটের পুরো স্পিচ আমি মানে যেটা লিখিত আকারে আসে সেটা এখনো পাইনি, কিন্তু গত বছরে বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রকমের যে ইনস্টিটিউটগুলো রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে যথেষ্ট বাজেট বরাদ্দ করা হয়েছে এবং মেট্রো রেলের ক্ষেত্রেও বাজেট বরাদ্দ গত বছর কৌশলে আজকেরটা এড়িয়ে যেতে চাইছেন। আপনি পাননি, তার কারণ হচ্ছে কিছু শুনতে পাননি, বেঙ্গলের নামই শোনা যায়নি। না, এগুলো দেখুন, তাহলে তো আপনি বলবেন অন্যান্য রাজ্যের কথা তুলবেন, ফলে যায়নি তো। মহারাষ্ট্রের সাংসদরা বেরিয়ে বলছেন আমরা আমাদের রাজ্যের নাম শুনতে পাইনি, পাঞ্জাবের সাংসদরা বেরিয়ে বলছেন আমরা আমাদের রাজ্যের নাম শুনতে পাইনি। স্পেশালি কোন রাজ্যকে কতটা কি দেওয়া যায় বাজেটে আমার জানা নেই, কিন্তু গত বছর হয়েছে তো, এই জন্য প্রশ্নটা উঠছে কোন রাজ্যকে স্পেশালি কিছু দেওয়া হয়েছে বলেই এই প্রশ্নগুলো। আর আপনারা যে বলছেন এটা মধ্যবিত্তের বাজেট, এটা মধ্যবিত্তের বাজেট হলো কি করে একবার সেটা বলুন। আপনি আগে আমাকে শেষ করতে দিন। প্রয়োজনীয় একটা জিনিসের দাম কমেছে, গাড়ির ব্যাটারির দাম কমেছে, মোবাইলের দাম কমেছে, এলইডি টিভির দাম কমেছে, এগুলো কি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস? অথচ তার উপরে দেখলাম আমরা খাদ্য ভর্তুকির উপরে 1% কমিয়ে দিয়েছে। যে পোষণ, যেটা মা এবং মহিলা এবং শিশুদের যারা যেই আপনি আমাকে বলতে দিন, আপনি যদি সুতনুবাবুকে শেষ করতে দিন সুস্মিতা। এবং এখানে অনেকগুলো ইনস্টিটিউটের কথা বলা হয়েছে, প্রায় মানে সর্বোচ্চ আমি যেটা দেখতে পাচ্ছি গত বছরের কথা বলছি, এগুলো প্রত্যেক বছরই গত বছরের কথা আমরা বলছি না, এবছরেও থাকবে। আপনি মানে না গত বছরে কি আছে, এবছরে কি ছিল সেটা এবছরে আছে। আর যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলছেন, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কথা থাক। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো রাজ্য, ধরুন পূবের দিকে, পূবের রাজ্যগুলোর প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই হাতাটা বিহার অবধি এলো, আরেকটু এগোলো না বাংলা অবধি। আমাদের প্রশ্ন সেখানে। আচ্ছা, আমি একটু আপনার দলের রাজ্য সভাপতি তথা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের মানে আমাদের দর্শকদের শোনাতে চাই এবং আমাদের অতিথিদেরও। সুকান্ত বাবুকে এই প্রশ্ন করা হয়েছিল যে বাংলা কেন বঞ্চিত হলো, তিনি যা বলেছেন তাতে অন্য বিতর্কের ইন্ধন আছে, শুনুন। पूर्वी क्षेत्र से वेस्टर्न पार्ट में ज़्यादा डेवलपमेंट हुआ है पिछली 75 सालों में। अभी हमारी सरकार आने के बाद पूर्वोदय का एक कॉन्सेप्ट लाया है जिसके द्वारा पूर्व क्षेत्र में रहने वाले राज्यों को विकास हो। तो हमारे बिहार में इस बार टारगेट आगे उड़ीसा को मिलेगा, पश्चिम बंगाल को मिलेगा। डबल इंजन सरकार लाओ और पूर्वोदय में पार्टिसिपेट करो। लेकिन ये सत्य है कि जब तक पूर्वी भारत का डेवलपमेंट नहीं होता तो पूरी भारत का विकास तो नहीं होगा, इसलिए पूर्वी भारत का विकास बहुत जरूरी है। ये সুতনুবাবু আপনাদের দলের সাংসদ তথা রাজ্য সভাপতি তো দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের সামনে অপশন দিয়ে দিয়েছেন ডাবল ইঞ্জিন সরকার লাও और फिर देखो বেঙ্গল को क्या मिलता है। এরপর আমি কিছু অ্যাড করতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই যে রাজ্য ভিত্তিক বাজেট তো আর সম্ভব না, এটা কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের জন্য কিছু তখনই করবে যখন মানুষ বিজেপিকে ভোট দেবে। দেখুন, আমি আমি কোনো একজন সাংসদ বলছেন, একজন রাজ্য সভাপতি, তিনি আপনার আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে এইটুকু বলতে পারি, প্রত্যেকটা রাজ্য তার যা শেয়ার রয়েছে কখনো কখনো ঠিক পেয়ে যাবে। বলুন প্রদীপ্ত। না, আমরা অনেকদিন থেকে বলে আসছি, সেই 2023 সালের অক্টোবর মাস থেকে বলে আসছি যে আপকি বার 200 পার না হওয়ায় মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, এই সাংসদ যিনি অধ্যাপকও বটে এবং বিজেপি সভাপতিও বটে, তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীও বটে, এক ফোনে আমি টাকা আনিয়ে দেবো, ক্ষমতা আছে। আবার যিনি এখন বিরোধী দলনেতা, তিনি সাংগঠনিক কোনো পোস্ট হোল্ড করেন না বলে কোনো মিটিংয়ে যান না বলেন, তিনি বলেছিলেন যে 15 অর্থ কমিশনকে ফোন করে টাকা বন্ধ করে দেবো।
খুব পরিষ্কারভাবে দেখুন, ক্যাগের রিপোর্ট দেখুন, মাননীয় প্রতিমন্ত্রী যিনি আছেন, রাষ্ট্রমন্ত্রী যিনি আছেন পঞ্চায়েত দপ্তরে, পঞ্চায়েত মন্ত্রকে, তার রিপোর্ট বলুন। পশ্চিমবঙ্গে মাত্র নাকি 5,000 কত ভুয়ো জব কার্ড আছে 100 দিনের কাজের ক্ষেত্রে। পার্লামেন্টে তিনি তার বক্তব্য রেখেছেন। উত্তরপ্রদেশে আছে 1.5 লক্ষের বেশি, তার বক্তব্য। সেইখানে উত্তরপ্রদেশে তার মানে যদি ভুয়ো জব কার্ড থাকে, তাহলে উত্তরপ্রদেশে বরাদ্দ বন্ধ হওয়া উচিত ছিল। উত্তরপ্রদেশের বরাদ্দ কিন্তু আজ অব্দি বন্ধ হয়নি। ঠিক একইভাবে বাংলার বরাদ্দ নিয়ে তাহলে কেন প্রবলেম হচ্ছে? দুর্নীতি যদি হয়ে থাকে, দুর্নীতির বিরুদ্ধে শাস্তি নাও, কোনো কেউ বারণ করেনি। কিন্তু তোমরা তো ওই কি বলে জনধন যোজনা করেছিলে, আধার লিঙ্ক করে দিয়েছো, সবার ব্যাংকের অ্যাকাউন্ট তোমার কাছে আছে। তো তাদেরকে ওই এক ক্লিকে কৃষকদের টাকা পাঠিয়ে দিলে, এক ক্লিকে মানুষের 100 দিনের টাকা পাঠিয়ে দাও না কেন? কেন রেখাপাত্রকে এখনো ওই মাথায় টালির ছাদ নিয়ে থাকতে হচ্ছে? রেখাপাত্র তো এখনো মানে সরল রেখা হতে পারেননি, কারণ মুশকিল হচ্ছে সব রেখা সরল রেখা হয় না, বক্ররেখাও থাকে। সেইখানে দাঁড়িয়ে তার মাথার ছাদটা এখনো কেন টালির হলো? এবার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন এবং ওই রেখাপাত্রদের মতন আর যারা বিজেপির নেতা মন্ত্রী কর্মী আছেন বা সাধারণ বাংলার মানুষ আছেন, তারা মাথায় ছাদ পাবেন। এইখানে এবারও 100 দিনের কাজের টাকার মানুষকে টাকা দেওয়া হয়নি, বাংলার মানুষকে। আমি শেষ করে নি। আবার একই সঙ্গে এক আবাস যোজনার টাকাও রুরাল দেওয়া হয়নি। মানে তুমি 200 পার করতে পারোনি, পশ্চিমবঙ্গকে দিতে পারোনি, পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতায় আসনি, তাই তোমাকে বাজেট দেবো না। আমি এটাই বলছি, সুতনুবাবু ওই বক্তব্য শুরুতে যে কিছু কম্পালশন থাকতেই পারে, আর আজকে এই সভাপতির এই বক্তব্য, যিনি সাংসদ মন্ত্রী আরো অনেক কিছু, তার এই বক্তব্য 2 4 করলে আমার নমস্কার। আমি এটাই আপনার কাছে সরাসরি জানতে চাইছি, তার মানে এটা সুকান্ত বাবুর ব্যক্তিগত মন্তব্য বলে ধরবো না, এটা আসলে বিজেপির ভাষা 100 বার। সুস্মিতা? প্রদীপ্তর সাথে এটা আমি একদম একমত, এটাই বিজেপির ভাষা, বিজেপির এইটাই কালচার। এবং বিজেপি যেখানে আজকে বারংবার বলে ডবল ইঞ্জিন সরকারের কথা, মানে আমি প্রথমে বলি যে আমাদের এখানে প্রথম শুরু করার আগে আমার বলা উচিত ছিল যারা এই কুম্ভ মেলায় গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের এই পরিকাঠামো তারা এই সরকারের কাছ থেকে ঠিকমতো পেলেন না বলে আজকে তারা প্রাণ হারালেন, তাদের পোস্টমর্টম রিপোর্টটাও পর্যন্ত হলো না, খুব দুঃখজনক। তাদের আত্মার শান্তি কামনা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপির এই কালচারের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে। এবং আজকে যে কংগ্রেস কি পথে নামবে বাংলা কেন বঞ্চিত হলো বলে? বাংলা কেন বঞ্চিত হলে বলে আমরা বাজেটের সমালোচনায় কংগ্রেস কি আমরা দেখবো প্রতিবাদী আন্দোলন করতে বিজেপির বিরুদ্ধে, নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করতেই আপনাদের সময় চলে যাবে? না, শুনুন একটা কথা বলি পার্থদা, আমরা অনেক আগে থেকেই বলেছি, আমাদের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বলেছিলেন নিজে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন যে আপনারা কোন কোন জায়গায় কোন কোন প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন না, আপনারা বঞ্চিত, আপনারা আমাদেরকে বলুন, যদি সেটা সঠিক হয় আপনাদের সাথে আমরা পাশে দাঁড়াবো, আমরা রাস্তায় বসবো, নিশ্চয়ই বসবো, কারণ আমরাও বাংলাতে বাস করি, আমরাও বাংলার বাসিন্দা। মাত্র সাংসদ বাংলা থেকে হতে পারে, কিন্তু পার্লামেন্টে কংগ্রেসই তো বিজেপির পরে আজকে বাংলা যখন বঞ্চিত হয়েছে, আমরা বঞ্চিত, বাংলা বঞ্চিত হয়েছে, আমরা একবারও তো বলছি না বাংলা বঞ্চিত হয়নি, বাংলা বঞ্চিত হয়েছে। শুধু বাংলা বঞ্চিত কেন, আজকে যদি বলি কর্ণাটক বঞ্চিত, আজকে যদি বলি তেলেঙ্গানা বঞ্চিত, অন্ধ্রপ্রদেশও বঞ্চিত, আজকে মহারাষ্ট্র বঞ্চিত, কারণ সামনে তাদের ইলেকশন নেই, তাই তারা বঞ্চিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই খেলাগুলো খেলছে, যে যেখানে বাজেট সেশন তো চলবে, কংগ্রেসের সাংসদদের এই ইস্যুতে বাংলার নাম করতে দেখবো কিনা? একজন মাত্র সাংসদ করলে অন্যদের করতে হবে, নিশ্চয়ই করবে। আজকে আপনি বলুন, গঙ্গা ভাঙনের ফলে মালদা, মুর্শিদাবাদ এইসব জেলাগুলো যেভাবে এফেক্টেড, আমাদের মালদার সাংসদ দাঁড়িয়ে বলবেন কেন সেখানে কোনো বরাদ্দ করা হলো না? তার মানে সুতনুবাবু একটা জিনিস খুব স্পষ্ট, যে বাজেট অধিবেশন খুব নীরব হবে না, এবং এই বাজেটের একটা খারাপ প্রতিফলন অধিবেশনে পড়বে। কখনোই নীরব হয় না, হওয়া উচিত নয়। ডেমোক্রেটিক নর্ম যদি মানা হয়, অবশ্যই বিরোধীরা যেভাবে বললেন যে ডবল ইঞ্জিন সরকার থাকতে হবে, দিস ইজ দ্য প্রাইমারি কন্ডিশন উনি কি বলেছেন আমি কোনো মন্তব্য করতে চাইবো না, কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি যে বাজেট কখনোই কোনো রাজ্যকে কেন্দ্র করে হয় না, সার্বিকভাবে হয়। এখন বিহারের এইখানেই তো প্রশ্ন যে এটা একটা রাজ্যকে কেন্দ্র করে হলো কেন? দেখুন, এইটাই আপনারা আপনি যদি এনলিস্ট করেন, দাবি করছে যে কর্পোরেট থেকে ট্যাক্স সবচেয়ে বেশি উঠেছে লাস্ট 15 বছরে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো
কেন বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, কেন সেখানে শিল্পের কথা বলা হচ্ছে না, কেন বড় শিল্প আনার কথা বলা হচ্ছে না, কেন সেখানে এমএসএমইর উপরে জোর দেওয়া হচ্ছে, আজকে সেই কথা উত্তর কি বিজেপির কাছে আছে? আমার কাছে উত্তর আছে, আপনি তাহলে একটু মন দিয়ে শুনুন। আচ্ছা এক মিনিট, আপনি উত্তরটা দেওয়ার আগে আমি আপনাকে এই একই সুরে সুতনু বাবু, এই একই সুরে শশী থারুর, কংগ্রেসের সাংসদ শশী থারুর, যিনি আবার গান্ধী ফ্যামিলির বিরুদ্ধে দলের মধ্যে লড়েও ছিলেন একসময়, কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে লড়েনি। ওই আর কি, আপনি তো জানেন আমি কি বলতে চাইছি। আমি আপনাদের দেখাতে চাই শশী থারুর একই সুরে বলেছেন যে ইনকাম ট্যাক্সে তো ছাড় দিলেন, কিন্তু ইনকাম যাতে হয় তার কি ব্যবস্থা হলো, শুনুন কি বলেছেন শশী থারুর। I think, frankly, the applause you heard from the BJP benches was for the middle class tax cut. We look at the details, and that may be a good thing. So, if you have a salary, you may be paying less tax. But the important question is, what happens if you don't have a salary? Where is the income going to come from for you to benefit from income tax relief? You actually need jobs. Unemployment was not mentioned by the finance minister in her speech. We have the world record in youth unemployment and in college-educated unemployed. So what is the method to generate jobs for these people? The budget is that the overall problems that are facing the economy were not addressed. You can talk about manufacturing mission and export mission, but how do we get there? I think those details we need to study in more care, but I have not heard in the finance minister's speech enough to cheer in those areas. সুতনুবাবু, সংখ্যাটা যেন কত ছিল, বছরে 5 লক্ষ না প্রদীপ, তো মনে আছে? এই সরকারই প্রথম যখন 2014 শপথ নিয়ে আসে, তারপরে শুধু তাই নয়, 2023 সালের সময়তেও বলেছিল 2022 সালে একটা মঞ্চ করে চাকরি দিয়েছিল, তার সংখ্যা বিজেপির নেতারা বারবার মঞ্চে এসে সেখানে বলছিল 23 সালের মধ্যে 10 লক্ষ চাকরি দেবো। সুতনুবাবু দেখুন, আমি যেটা জব নিয়ে যে কথাটা, এখানে 2-3টে ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন কৃষি এবং কৃষি অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ, তারপরে এমএসএমই, টেক্সটাইল, ফুটওয়্যার, টয়। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে বলি, আপনি ধরুন যদি 10,000 কোটি টাকা ইনভেস্ট করে একটা চিপ ফ্যাক্টরি করেন, সেখানে জব হয় ম্যাক্সিমাম 5,000, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। কিন্তু এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে যদি গুরুত্ব দেওয়া হয়, এখানে কিন্তু অনেক বেশি জব তৈরি হয়। আমাদের দেশের এমএসএমই টোটাল যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে জব তৈরি হয়, বিভিন্ন ছোটোখাটো ছোট বড়, তার 37% জব ক্রিয়েট করে। ফলে আপনি যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখেন যে জব ক্রিয়েশনের জন্যে, যে এইটা আমি কখনো বলছি না যে বড় ইন্ডাস্ট্রি আসবে না, এমনটা আমি বলছি না, কিন্তু দুটোর মধ্যে সমন্বয়। বিরোধীরা অভিযোগটা করছেন রাজনৈতিক কারণে, পুরো ব্যাপারটা খতিয়ে না দেখে। 100%। দেখুন কংগ্রেসের যখন বাজেট হতো, বিজেপির লোকেরা বিরোধিতা করতো, বিজেপির বাজেটে সিপিএম, কংগ্রেস, তৃণমূল বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু অগ্রপশ্চাৎ যদি বিবেচনা করেন, আমি মনে করি এবারের বাজেটে অনেকগুলো উল্লেখযোগ্য দিক আছে। ট্যাক্সটা ছাড়টা ছেড়ে দিন, যেটা মেন হচ্ছে স্বাস্থ্য, যেমন ধরুন স্বাস্থ্য ক্ষেত্রে যে মেডিকেল কলেজ, ইভেন রিসার্চের ক্ষেত্রে, স্টার্ট আপের ক্ষেত্রে। স্টার্ট আপ আপনি জানেন কিনা জানি না, আমি নিজে একটা স্টার্ট আপ চালাই। স্টার্ট আপ প্রায় 3 লক্ষ হোয়াইট কালার জব ক্রিয়েট করেছে বিগত 10 বছরে, এগুলো আমরা কখনো ভাবি না। বলুন ডক্টর ভট্টাচার্য। না, এখানে দেখুন যেটা মূল জায়গাটা ছিল আর এই পরিবেশ নিয়ে, গ্রিন লজিস্টিক্স একটা বড় এরিয়া। আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেটা কস্ট রিডিউস করে, কার্বন এমিশনে করে, সাস্টেনেবল পৃথিবী দেয়, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তাই দেখলাম না বাজেটে, এক লাইনও বলা হলো না। বা যে এনার্জিগুলো, যেগুলো সোলার এনার্জি, উইন্ড, এইগুলো ইনসেন্টিভ। কিন্তু আমি তো বললাম না শুরু থেকে, আমি ব্যাপারটাকে রাজনৈতিক দিক থেকে দেখছি। আমি বলছি আনএমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে, বিরোধীরা বলছেন এটা কি শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার জন্য বলছে, না সত্যিই কোনো এমপ্লয়মেন্টের কোনো দিশা আপনি দেখতে পাচ্ছেন? সামাজিক প্রকল্পগুলো এনআরইজিএর মতো, সেইগুলোর জন্য যে বরাদ্দ খুব একটা পরিবর্তন হয়নি, কোনো কথা নেই। মনরেগা সম্বন্ধে কোনো বক্তব্যই আমি দেখলাম না। আমি যতটুকু বাজেট স্পিচটা দেখলাম, কোনো বক্তব্যই নেই। উল্টে একজন সাংসদ, যিনি সংবিধানের ওথ নেওয়া লোক, সে কি করে বলতে পারে যে কাউকে ভোট দিলে তবেই হবে, আদারওয়াইজ হবে না? এটা কিন্তু আই এম জাস্ট ওয়ান্ডারিং এটা শুনে, মানে এটা একটা দায়িত্বপূর্ণ মন্ত্রী আমাদের দেশের, এটা নিশ্চয়ই উনিও অস্বীকার করবেন না যে এই কথাটা বলাটা আসলে সংবিধানকে ধরে ঝাঁকিয়ে দেওয়া। যে উড়িষ্যাও পাবে, বাংলাও পাবে। দেখুন উড়িষ্যার মানুষ তো ডবল ইঞ্জিন সরকারি এনেছে, কিন্তু তারপরেও কিন্তু উড়িষ্যার নাম নেই। কাজে এই যে লজিকটা উনি দিয়েছেন, ডবল ইঞ্জিন সরকারের লজিক উড়িষ্যার ক্ষেত্রে তো খাটেনি।
উড়িষ্যা কি এমন পেয়েছে এবারে? তবে উড়িষ্যাকে হয়তো 1 বছর বসে থাকতে হবে। মণিপুরেই বা কি পেল? মণিপুরের এমন একটা বিধ্বস্ত অবস্থা, সেখানে কি আলাদা করে ব্যবস্থাপনা নিল? মুশকিল হচ্ছে সরকারটাকে টেকাতে হবে। এটা কেন্দ্রীয় বাজেট না বিহার বাজেট সেটা নিয়ে যেমন বিতর্ক হচ্ছে, যেমন স্থায়ী চাকরি নিয়ে বিতর্ক হচ্ছে, তেমন সব থেকে বড় বিতর্ক হচ্ছে এই যে পাল্টুরাম সারাক্ষণ ভয় দেখিয়ে যাচ্ছে, সেই ভয়ে এত ভীত হয়ে গেল 56 ইঞ্চি জাতি। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সত্যি তো উনি ঠিক, মোদি হয়তো মুমকিন হয়, কারণ উনি না খাউঙ্গা না খানে দুঙ্গা করছে, গরিব মানুষকে আরো গরিবের দিকে নিয়ে ঠেলার চেষ্টা করছেন, এবং খুব পরিষ্কারভাবে ধনী দরিদ্রের যে ব্যবধান কিছুক্ষণ আগে। একটা জিনিসকে একটু হাইলাইট করব, আমাদের হাতে সময় শেষ। একটা শুধু কথা বলছি, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু কমানো হলো না, কিন্তু 75,000ই রাখা হলো। স্যালারাইড পিপলরা যে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, একই রাখা হলো। হ্যাঁ, কতজন মানুষ? 8 কোটি মানুষ, 130 কোটির দেশ, 3 গুণ ধরি 24 কোটি মানুষ, তাহলে বাকি 100 কোটির জন্য কি? সেটাই প্রশ্ন। 12 লক্ষ স্কুল এডুকেশনের আজকে আমাদের থামতে হবে। কলেজ এডুকেশন কমিয়ে দেওয়া হয়েছে। সুস্মিতা, প্রদীপ্ত, আজকে আমাদের থামতে হবে। ম্যানুফ্যাকচারিং এ টার্গেটে পৌঁছাতে পারেনি। 80,000 হলে আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুতনু বাবু, সুস্মিতা, ডক্টর ভট্টাচার্য, প্রদীপ্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। বাজেট আজ পেশ হয়ে গিয়েছে, এবার বাজেট অধিবেশন চলবে, বিতর্ক শুরু হবে, এবং সেই বিতর্কে কিভাবে এই রাজনৈতিক বিষয়গুলো ফিরে ফিরে আসে আমরা সেদিকে নজর রাখবো। আজকে এ পর্যন্তই। আপনারা দেখছিলেন এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।